পলাশপুর গ্রামে থাকত মিরাজ ও তার বউ। গ্রামটি ছিল শুনশান ও শান্ত। সেই গ্রামের মানুষের জীবনযাপন ছিল খুবই সাধারণ। মিরাজ সারাদিন বনের মধ্যে কাঠ কাটত আর তা বাজারে বিক্রি করে তাদের সংসার চলত। বউ, আমি কাঠ কাটতে যাই, তুমি দুপুরে আমার জন্য ইলিশ মাছ রান্না করবে, কিন্তু আমি বাড়িতে এসে ইলিশ মাছ দিয়ে খাবো। শখ কত তোমার, তো শুধু ইলিশ মাছ খাওয়ার ধান্দা। কতদিন ধরে বলতেছি আমার জন্য একটা শীতের কাপড় নিয়ে আসতে, তাই নিয়ে আসতে পারো না, আবার ইলিশ মাছ খাইতে আসছে। যাও, পারমু না। বউ, তুমি এত রাগ করছো কেন? এবারে যদি বাজার ভালো যায় তাহলে তোমার জন্য চকচকে একটা শীতের কাপড় নিয়ে আসবো। তুমি ভালো মন্দ রান্না করিও। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি ইলিশ মাছই রান্না করব, তুমি এখন কাজে যাও। এই কথা বলার পর কাঠুরিয়া মিরাজ কাঠ কাটার জন্য রওনা দিল বনের দিকে। তবে আজকের দিনটা ছিল খুবই ভালো। সে কাঠ কাটতে যেত, কোনো কুয়াশা নেই, চতুর্দিকে ঝকঝকে দেখা যাচ্ছিল। এরপর মিরাজ কাঠ কেটে সেই কাঠগুলো বাজারে বিক্রি করার জন্য রওনা দিল। যাক, অনেকদিন পর আজকে কয়টা টাকার মুখ দেখলাম। কদিন ধরে অনেক কুয়াশা পড়েছিল, কুয়াশার জন্য তো আমি কাজ ঠিক মতো করতে পারিনি। আজকের দিনটা ভালো গিয়েছে, তাই কাঠও বেশি কেটে ফেলেছি। হ্যাঁ, এখন আমাকে এই টাকাগুলো পাওনাদারকে বুঝিয়ে দিতে হবে। যদিও অনেকদিন পর কয়টা টাকার মুখ দেখলাম, তাও তো শেষ হয়ে যাবে। এদিকে তো বউ আমাকে বলেছিল তার শীতের কাপড় নিতে, কিন্তু সেটা তো নিতেই পারলাম না। হ্যাঁ, কি যে করি এখন। না, যাক, পরে নিব তার জন্য। একদিন প্রচন্ড শীত পড়ে। সেই শীতের ঘন কুয়াশায় একটি বাঘ গ্রামটিতে ঢুকে পড়ে। গ্রামটিতে ঢোকার পর সেই গ্রামের মানুষের ছাগল গরু সব খাওয়া শুরু করে দেয়, এবং কি বাজারের মানুষকেও তাড়া করতে থাকে। এই অবস্থা দেখে গ্রামের মানুষেরা আতঙ্কের মধ্যে পড়ে যায়। তারা কি করবে এখন ভেবেই পাচ্ছিল না। আরে আমাকে কেউ বাঁচাও, বাঘ ঢুকে পড়েছে গ্রামে, বাঘ বাঘ বাঁচাও, বাঘ আমাকে বাঁচাও, বাঘ। আরে বউ, কি যেন চিল্লাচ্ছে বাঘ বাঘ বলে। হ্যাঁ, সত্যি তো শুনতে পাচ্ছি। দাদুর কাছে শুনেছিলাম এই শীতের ঘন কুয়াশায় নাকি ওই বন থেকে বাঘ গ্রামে ঢুকে পড়ে, আর এভাবে মানুষের হাঁস মুরগি গরু ছাগল সব খাওয়া শুরু করে দেয়। তাহলে আমাদেরকে সাবধানে থাকতে হবে, না হলে যে বড় বিপদ। এমনকি মানুষকেও একা পেলে সে খেয়ে ফেলবে। সে কি, তুমি তো প্রতিদিন কাঠ কাটতে যাও। শোনো, যতদিন কুয়াশা আছে ততদিন আর তোমাকে কাঠ কাটতে যেতে হবে না। কথা অবশ্য ঠিক বলেছ, তবে কাঠ না কাটলে তো আমাদের সংসার চলবে না। এখন কি যে করি, অন্য উপায়ও তো নেই। ও, তাহলে তোমার কাছে জীবনের চেয়ে কাজের মূল্যটাই বেশি। আরে তেমনটা না বউ। আচ্ছা, যেহেতু তুমি এত করেই বলছো, তাহলে 2-1 দিন দেখা যাক। পরিস্থিতি যদি ভালো হয়ে যায় তাহলে আবারও কাঠ কাটার জন্য যেতে হবে। ফজলু ভাই, এই বাঘ তো গ্রামে ঢুকে মানুষের ক্ষতি করছে। আজ কারো ছাগল খাচ্ছে তো কাল কারো গরু খাচ্ছে। এটিকে এখন কি করা যায় বলুন তো? আরে হ্যাঁ ভাই, তুমি সঠিক কথা বলেছ। এটিকে যদি তাড়াতে না পারি তাহলে গরু ছাগল কেন, আমরা এই বিপদে পড়ে যাব। না, একে তো তাড়ানোর কোনো উপায়ই খুঁজে পাচ্ছি না আমি। তবে শুনেছি আমাদের গ্রামের মিরাজ, তার বাপ দাদারা নাকি আগে বাঘ কোন রকমে গ্রামে ঢুকলে তাকে হয়তো মেরে ফেলতো, নয়তো এই গ্রাম থেকে তাড়িয়ে দিত। আমরা সকলেই সেই মিরাজের বাড়িতে গিয়ে তাকে একটু বলি, যদি সে কোনোভাবেই বাঘ তাড়ানোর জন্য রাজি হয় তাহলে আমরা তো সকলে আছি, আমরা তাকে সাহায্য করব বাঘ তাড়ানোর জন্য। আরে হ্যাঁ, আমিও তো শুনেছি তার বাপ দাদারা নাকি বাঘ তাড়াতো, তবে সে কি পারবে? আরে বাঘ তাড়ানো তার একটা ঐতিহ্য। এই ঐতিহ্য তো একটুখানি হলেও ধরে রাখছে সে। যদি একটুখানি কায়দা কৌশল জানা থাকে তাহলে তাতেই হবে, আমরা বাকিটা সাহায্য করব। তা অবশ্য ঠিক। তা চলুন আমরা গিয়ে ওর সাথে সরাসরি কথা বলি। এরপর গ্রামের কয়েকজন লোক মিরাজের বাড়িতে গেল মিরাজের সঙ্গে কথা বলার জন্য। মিরাজ, তুমি তো জানো আমাদের গ্রামে বাঘ ঢুকে পড়েছে, এবং কি এই বাঘটি আমাদের সবার ক্ষতি করে যাচ্ছে। এখন যদি আমরা বাঘটিকে তাড়াতে না পারি তাহলে আমাদের বড় ধরনের ক্ষতি করে ফেলবে সে। দাদা, আপনি কথা ঠিক বলেছেন।
কিন্তু এই বাঘকে তাড়াতে হলে তো আমাদের অনেক ধরনের কায়দা কৌশল জানা দরকার। তবে সমস্যা নেই, আপনারা যদি সকলে আমাকে একটু সাহায্য করেন তাহলে নিশ্চয়ই ওই বাঘকে আমরা গ্রাম ছাড়া করতে পারবো। আরে হ্যাঁ হ্যাঁ, কি বলছো? আমরা সকলেই তোমাকে সাহায্য করব। তাহলে কথা আজ এ পর্যন্তই। তোমরা সবাই বাড়িতে চলে যাও, আমি তাহলে সবকিছু রেডি করে রাখছি। কালকে আমরা বেরিয়ে পড়ব বাঘ তাড়ানোর জন্য। মিরাজের কথা শুনে সবাই হাসি মুখে তাদের নিজ নিজ বাড়িতে চলে যায়। তবে সেই দিন বিকেলবেলা মিরাজ ও তার বউ দুজনে মিলে উঠানে বসে গল্প করছিলেন। তবে হুট করেই দেখা মিলল সেই বাঘের। হে বাঘ, এখান থেকে চলে যা, চলে যা বলছি। এই এই যা যা যা, এখান থেকে চলে যা। আরে তাড়াতাড়ি চলে যা এখান থেকে, না হলে তোকে কিন্তু আজকে আলু ভর্তা বানিয়ে খাবো। চলে যা। এভাবে নানান চেষ্টা করার পর অবশেষে বাঘটি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। বউ, আজকে তো অল্পের জন্য বেঁচে গিয়েছি, একটু হলে তো আমাদের দুজনকেই খেয়ে ফেলতো। না না, এ কি, এ তো আমাদের সর্বনাশ হয়ে গেছিল এখনই। এ তো দেখি বিশাল বড় বাঘ। না, এখানে থাকা উচিত হবে না, চলো আমরা ঘরের ভিতরে যাই। হ্যাঁ বউ, ঠিক বলেছ তুমি, কালকে এই বাঘের ব্যবস্থা আমি করেই ছাড়বো। পরের দিন সকালে বাঘটি বনের ভিতরে চিল্লানি শুরু করে দেয়, আর গ্রামের সকলেই দরজা বন্ধ করে লুকিয়ে থাকে, কেউ আর বাহিরে বের হয় না। অন্যদিকে মিরাজ বাঘকে তাড়ানোর জন্য বেরিয়ে পড়ে, আর গ্রামের সকল মানুষকে এক এক করে ডেকে একজোট হয়ে সবাই মিলে রওনা দেয় বাঘটিকে তাড়ানোর জন্য। কিছুক্ষণের মধ্যে সবাই মিলে বাঘটিকে ঘিরে ধরে এবং আক্রমণ করতে শুরু করে দেয়। তবে বাঘটি ছিল ভীষণ চালাক, সে অন্য দিক দিয়ে লাফিয়ে দৌড়াতে থাকে। এটা মিরাজ দেখার পর মিরাজও বাঘের দিকে ছুটতে শুরু করে দেয়। এ পালাচ্ছিস কোথায়? থাম, আজকে তোর আস্ত রাখবো না। সাব্বাস মিরাজ, তুমি একটা কাজের কাজ করেছো। ও আর মনে হয় না এই গ্রামে ভুল করেও আসবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো তুমি, ও আর কখনো এই গ্রামে আসবে না। যে পিটানিটা খেয়েছে, সাব্বাস সাব্বাস মিরাজ, সাব্বাস তোমাকে। তুমি যে আমাদের সবাইকে বাঁচিয়েছো, না হলে যে কখন কাকে খেয়ে ফেলতো কেউ জানতো না। আরে না, এটা কি বলছেন? এটা তো আমার দায়িত্ব ছিল। আমরা গ্রামের মানুষ, আমাদের প্রত্যেকের একটা না একটা সমস্যা আছে, আর আমরা যদি সবাই সবাইকে সাহায্য না করি তাহলে আমরা ভালো মানুষ হব কোথা থেকে? তবে সবাই একটা কথা শুনে রাখো, এই গ্রামটা আমাদের, আমাদের প্রত্যেকের কারো না কারো সমস্যা থেকে যায়। এটা যদি আমরা সবাই মিলে মোকাবেলা করি তাহলে কাজটা সহজ হয় এবং খুব সহজেই তাকে সমাধান করা যায়। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।